একজন উকিল যার কাজ হলো আইন আর ন্যায়ের পক্ষে লড়াই করা, তিনিও ঠিক সেইভাবে নিষ্ঠার সাথে কাজ করেন। কিন্তু সবকিছু ওলটপালট হয়ে যায় যখন একের পর এক রহস্যজনক খুন শুরু হয় শহরে। প্রতিটা খুনেই দেখা যায় অদ্ভুত ক্লু, আর সেই ক্লুগুলোই ধীরে ধীরে ইশারা করতে থাকে সেই উকিলের দিকেই। পুলিশের সন্দেহ ঘনীভূত হয় এই খুনগুলো আর কেউ নয়, উকিল নিজেই করছে। কিন্তু সেই উকিল দৃঢ় গলায় বলে ওঠে সে খুন করেনি, সে নির্দোষ। সে নিজে প্রমাণ করবে যে সে নির্দোষ। তারপর শুরু হয় এক রুদ্ধশ্বাস অনুসন্ধান, যেখানে সত্যের খোঁজে নামেন উকিল নিজেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, সে কি পারবে আসল খুনিকে খুঁজে বের করতে, নাকি এই মরণ খেলার পেছনে লুকিয়ে আছে আরো বড় কিছু? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রহস্যের গভীরে। বলছিলাম, সম্প্রতি রিলিজ পাওয়া তেলুগু সাইকো থ্রিলার মুভির কাহিনী, যার নাম হলো ওকে পাঠাকাম প্রাকারাম। এই সিনেমা শুধু থ্রিলার নয়, এটা এক মানসিক যুদ্ধ, যেখানে প্রতিটা মুহূর্ত আপনাকে চমকে দেবে। তাই এক সেকেন্ডও স্কিপ করবেন না। ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো চলুন ডুব দিই এই ভয়ঙ্কর রহস্যের গভীরে। মুভি শুরুতে আমরা দেখতে পাই 2014 সালে বিশাখাপট্টনম শহরের একটি আদালতের দৃশ্য, যেখানে এক মামলার শুনানি চলছে। গল্পের শুরুতেই দেখা যায় প্রতিরক্ষা পক্ষের আইনজীবী তার যুক্তি উপস্থাপন করছে। তার নাম রত্নাকর। বিপরীতে বসে থাকা উকিলের নাম হচ্ছে সিদ্ধার্থ। তবে সে যেন কোথাও হারিয়ে গেছে। মামলার প্রতি তার কোনো মনোযোগই নেই, তার আচরণও অস্বাভাবিক। আসলে কোনো এক অজানা কারণে সিদ্ধার্থ মাদকদ্রব্য গ্রহণ করতে শুরু করেছে, আর তার এই অবস্থার কারণ ওই ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া। যখন বিচারক তাকে নিজের যুক্তি দিতে বলেন, তখন সে কোনো উত্তরই দেয় না। তার মন যেন এই দুনিয়ার বাইরে চলে গেছে। এটা দেখে রত্নাকর তাকে মাতাল, ড্রাগসে এডিক্টেড, এরকম নানা অপমানজনক কথা বলতে শুরু করে। এইসব কথা শুনে সিদ্ধার্থ রেগে গিয়ে সবার সামনে রত্নাকরের কলার চেপে ধরে এবং মারতে থাকে। সিদ্ধার্থের এই ব্যবহার দেখে বিচারক তাকে 6 মাসের জন্য সাসপেন্ড করে দেন। অর্থাৎ এই 6 মাস সে কোনো মামলায় লড়তে পারবে না। তবে সিদ্ধার্থ যে এমন অবস্থায় পৌঁছেছে, তার পেছনেও আছে এক গল্প। গল্পটি এখন ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমরা দেখতে পাই সিদ্ধার্থ একজন সৎ আইনজীবী এবং ভালো মানুষ। সে সবসময় অপরাধের বিরুদ্ধে দাঁড়ায়। সেটাই বোঝাতে একটি মামলার দৃশ্য দেখানো হয়, যা সে লড়েছিল কুখ্যাত গুন্ডা অটোশঙ্করের বিরুদ্ধে। অটোশঙ্কর এক নাবালিকা মেয়েকে ধর্ষণ করেছিল। সে ছিল ভয়ঙ্কর, যার কাছে কাউকে খুন করা কোনো ব্যাপারই নয়। আর তার পক্ষে লড়ছিল চিন্নাবাবু রত্নাকর। অর্থাৎ চিন্নাবাবু ও সিদ্ধার্থের এই পেশাগত শত্রুতা বহু পুরনো। সেই মামলায় সিদ্ধার্থ পুরো শক্তি ও মেধা দিয়ে ফাইট করে এবং অটোশঙ্করকে আজীবন কারাদণ্ডে পাঠাতে সক্ষম হয়। পুলিশ যখন শঙ্করকে নিয়ে যায়, তখন সে সিদ্ধার্থকে হুমকি দিয়ে বলে, আমি যখন জেল থেকে বের হব তখন তোর সর্বনাশ করব। কিন্তু সিদ্ধার্থ সেই হুমকি পাত্তা না দিয়ে নিজের জীবনে মনোযোগী হয়ে পড়ে। একদিন সে একটি বৃদ্ধাশ্রমে যায় তার ক্লায়েন্টের মা বাবাকে প্রপার্টির কাগজে সাইন করাতে। তখনই সেখানে একটি মেয়ে আসে এবং সিদ্ধার্থকে বাধা দেয়। তার নাম সীতা। সে জানায় যে আপনার ক্লায়েন্ট তার বাবা মাকে এখানে ফেলে রেখে গেছে এবং এখন ব্যবসায় ক্ষতির মুখে পড়ে তাদের শেষ সম্পত্তি, এই জমিটাও বিক্রি করতে চায়। সিদ্ধার্থ তখন জানতে পারে সীতা প্রায়ই এখানে আসে এবং তাদের টেক কেয়ার করে, এবং প্রথম দেখাতেই সে সীতাকে পছন্দ করে ফেলে। সিদ্ধার্থ সীতাকে বোঝায় যে সে কিছুই জানত না, কেবল কাগজে সই করাতে এসেছিল। এখন যখন সত্য জানল, তখন সে নিজেই ছেলেটিকে বুঝিয়ে বলবে যেন সে বাবা মাকে নিয়ে যায়। তার বাবা মা যদি না চান, জমি তাকে দেওয়া হবে না। এই কথা শুনে সীতা ক্ষমা চায় এবং বলে, আমি জানতাম না আপনি ভালো মানুষ, না জেনে শুনে আপনাকে অনেক কিছু বলে ফেলেছি। এরপর ধীরে ধীরে সিদ্ধার্থ ও সীতা একে অপরের সাথে দেখা করতে শুরু করে, কথাবার্তা হয়, ভালোবাসা জন্মায় এবং অতঃপর তারা বিয়ে করে। সিদ্ধার্থের মা বাবা নেই, সে তার বোন অনুকে নিয়েই থাকে। এছাড়াও তার চাচা চাচিও মাঝে মাঝে তাদেরকে দেখতে আসে। এখান থেকে গল্প আবার বর্তমান সময়ে ফিরে আসে।
আমরা দেখি সিদ্ধার্থ মাতাল অবস্থায় এক ক্লাবে আসে এবং সেখানে দিব্যা নামের একটি মেয়ের সাথে বসে মদ খেতে থাকে। তাকে মাদক সেবন করতেও দেখা যায়। দিব্যা হোস্টেলে থাকে এবং আমরা দেখি রাত 11:30টার দিকে সিদ্ধার্থ তাকে সেখানে নামিয়ে দেয়। কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় কেউ একজন দিব্যাকে অনুসরণ করছে। দিব্যা প্রথমে দেখে একটু হাসে, কিন্তু হঠাৎ সেই লোকটি তার মাথায় আঘাত করে বসে। পরদিন সকালে পুলিশ হোস্টেল থেকে দূরে একটি ফাঁকা জায়গা থেকে দিব্যার মৃতদেহ উদ্ধার করে। এই মামলার তদন্ত শুরু করে এসিপি রাঘব এবং তার জুনিয়র অফিসার কবিতা। রাঘব ব্যস্ত থাকে মিডিয়ার ইন্টারভিউ নিয়ে, কিন্তু কবিতা দায়িত্ব নিয়ে তদন্ত চালিয়ে যায়। সে দেখে দিব্যার মুখে একটি পাথর গোজা আছে এবং দেখে যে খুনি একটি সি আকৃতির চিহ্ন রেখে গেছে। এখন প্রশ্ন হলো, কে এই খুনি, কেন হত্যা করল? পুলিশকে এর উত্তর খুঁজে বের করতে হবে। মৃতদেহ পোস্টমর্টমে পাঠানোর পর কবিতা এসব তথ্য রাঘবকে জানায়। তখন আমরা বুঝতে পারি যে রাঘব একজন অহংকারী ও হিংসুটে অফিসার, যে কবিতাকে বারবারই মনে করিয়ে দেয় যে সে তার সিনিয়র। সানগ্লাস খুলে রাখতে বলে এবং কবিতাকে বলে সবসময় যেন রাঘবকে সেলুট করে ইত্যাদি। তবে কবিতা এসব উপেক্ষা করে নিজের কাজেই মনোযোগ দেয়। এদিকে আমরা দেখি সিদ্ধার্থ এক পুরনো অ্যান্টিক শপে এসেছে, যার মালিকের নাম জোসেফ। জোসেফ সিদ্ধার্থকে বলে, ভাই, তোমাকে এই ড্রাগটা দিয়েছিলাম যেন তুমি এটা মেডিসিনের মতো ইউজ করে নিজের কষ্ট ভুলে থাকতে পারো, কিন্তু তুমি তো এডিক্টেড হয়ে গেলে। সিদ্ধার্থ এই কথায় পাত্তা না দিয়ে বলে, কৃষ্ণের মূর্তিটা কি এসে গেছে? জোসেফ তখন তাকে একটি মূর্তি দিয়ে দেয়, আর এই মূর্তির জন্য সে সিদ্ধার্থের কাছ থেকে কোনো টাকা নেয় না। সিদ্ধার্থ এরপর সেই মূর্তি নিয়ে নিজের বাড়িতে ফিরে আসে এবং দেখে তার বোন না খেয়ে তার জন্য বসে আছে। সে সিদ্ধার্থকে জিজ্ঞাসা করে, তোমার মাথায় এটা কি? সিদ্ধার্থ বলে, কিছু না। এরপর সে মূর্তিটা নিয়ে সোজা তার ঘরে চলে যায়। এরপর গল্প আবার ফ্ল্যাশব্যাকে ফিরে যায়। সিদ্ধার্থ ও সীতার বিয়ের পর একদিন সিদ্ধার্থ যখন জোসেফের অ্যান্টিক শপে গিয়েছিল, তখন সীতা তাকে ফোন করে বলে যেন সে কৃষ্ণের একটি মূর্তি নিয়ে আসে। কিন্তু তখন দোকানে কৃষ্ণের মূর্তি ছিল না। তাই জোসেফ প্রতিশ্রুতি দেয় যে সে কিছুদিনের মধ্যেই মূর্তিটি এনে দেবে। এরপর সিদ্ধার্থ সীতাকে শপিং মলে নিয়ে যায়। সীতা যখন পোশাক দেখছিল তখন সিদ্ধার্থ পেমেন্ট করতে যায়, কিন্তু ফিরে এসে দেখে সীতা কোথাও নেই। সে মলের সব জায়গায় খুঁজে বেড়ায়, কিন্তু সীতার কোনো খোঁজ পেলে না। এরপর সে সীতার মোবাইলে ফোন করে, যেটা তুলে নেয় তার বোন অনু, কারণ সীতা ফোনটা বাসাতেই ফেলে গিয়েছিল। সিদ্ধার্থ তখন থানায় যায় ও সীতার নিখোঁজ ডায়েরি করে, কিন্তু কয়েকদিন কেটে গেলেও সীতার কোনো সন্ধান মেলে না। তখন সিদ্ধার্থর মনে পড়ে একবার সে যখন শঙ্করের বিরুদ্ধে মামলা করেছিল তখন শঙ্কর তাকে হুমকি দিয়েছিল। তাই সে ভাবে হয়তো শঙ্করই এর পেছনে আছে, কারণ শঙ্করের অনেক অনুসারী এখনো বাইরে সক্রিয়। তাই সিদ্ধার্থ শঙ্করের সঙ্গে দেখা করতে জেলে যায়। সে শঙ্করকে বলে, যদি তুই আমার স্ত্রীকে অপহরণ করে থাকিস তবে তাকে ছেড়ে দে। আমি তখন শুধু আমার কাজটাই করছিলাম, আর কিছুই না। শঙ্কর হেসে বলে, যারা আমার উপর হাত তুলেছে কাউকেই আমি ছেড়ে দিইনি। তোর বউকে অপহরণ করেছি, এরপর তোর বোন, এরপর তোর মা বাবা, আর একদিন তুইও মরবি। রাগে ফেটে পড়ে সিদ্ধার্থ, শুরু করে বেধড়ক পেটানো। কিন্তু হঠাৎ শঙ্কর কথা ঘুরিয়ে বলে, আমি কিছুই করিনি, তোর একটু সহ্য শক্তি পরীক্ষা করছিলাম মাত্র। সিদ্ধার্থর রাগ যেন আগুন হয়ে জ্বলে ওঠে এবং সে জেল থেকে বের হয়ে আসে। এরপর আমরা দেখতে পাই একদিন পুলিশ সিদ্ধার্থকে ফোন করে। তারা একটি মেয়ের মৃতদেহ উদ্ধার করেছে এবং শনাক্ত করার জন্য তাকে ডেকে পাঠায়, যদি এটা সীতার ডেড বডি হয়। সিদ্ধার্থ ভারী মন নিয়ে সেখানে যায়, কিন্তু দেখতে পায় এটা সীতার মৃতদেহ নয়। তাহলে সীতা কোথায়, কি অবস্থায় আছে, এটা কেউই জানে না। এই যন্ত্রণা সিদ্ধার্থকে ভিতর থেকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। এরপর গল্প ফিরে আসে বর্তমান সময়ে। সিদ্ধার্থের আঙ্কেল আন্টি তাকে জানান যে তারা অনুর জন্য একটি ছেলে পছন্দ করেছে। তারা জানতে চায় সিদ্ধার্থ চাইলে ছেলেটিকে কাল দেখতে ডাকা হবে। সিদ্ধার্থ বলে, আমি তো মানা করিনি, ডাকতে পারো। যদি সব ঠিকঠাক থাকে তাহলে বিয়েটাও শিগগিরই করিয়ে ফেলব। এখানে আমরা দেখতে পাই কবিতা আসলে সিদ্ধার্থ ও অনুর চাচাতো বোন। সেও পুলিশি সহায়তায় সীতার খোঁজ চালিয়ে যাচ্ছে। এই সময় দিব্যার পোস্টমর্টম শেষ হয়
ডাক্তার রাঘব ও কবিতাকে জানায় যে দিব্যাকে রাত 1টা থেকে 1:30টার মধ্যে হত্যা করা হয়েছে। তার প্রাইভেট পার্টে একটি বিষাক্ত পোকা ছেড়ে দেওয়া হয়েছিল, যার কামড়েই তার মৃত্যু হয়েছে এবং ওই ঘৃণ্য লোকটি তাকে ধর্ষণও করেছে। দিব্যার শরীর থেকে কিলারের সিমেনের মাধ্যমে পাওয়া গেছে তার ব্লাড গ্রুপ AB নেগেটিভ। এই তথ্য জানার পর রাঘব ও কবিতা দিব্যার হোস্টেলে পৌঁছায় জিজ্ঞাসাবাদের জন্য। ওয়ার্ডেন বিশেষ কিছু বলতে পারে না, তবে গার্ড জানায় যে দিব্যার প্রেমিকের নাম দীনেশ এবং দিব্যাকে সেই এসব নেশায় আসক্ত করেছিল। দিব্যা প্রায় প্রতি রাত 1টার মধ্যে হোস্টেলে ফিরত, আর ওয়ার্ডেন যেন না জানতে পারে এই কারণে গার্ডকে কিছু টাকাও দিত। এই কথা শুনে পুলিশ দীনেশকে তুলে আনে। এরপর কবিতা জানতে পারে যে দিব্যা দীনেশের সঙ্গে ব্রেকআপ করে অন্য কারোর সঙ্গে সম্পর্ক করছিল। ওই নতুন প্রেমিকই সেদিন দিব্যাকে হোস্টেলে ছেড়ে গিয়েছিল এবং সেই হয়তো দিব্যাকে খুন করেছে। আর দীনেশের রক্তের গ্রুপ ছিল O পজিটিভ, যা খুনির রক্তের সঙ্গে মেলে না। তাই কবিতা মনে করে দীনেশ নির্দোষ। এরপর রাঘব দিব্যার কল রেকর্ড সংগ্রহ করে। এই কল রেকর্ড থেকে রাঘব অনেক নাম্বারের সঙ্গে সিদ্ধার্থের নম্বরও খুঁজে পায়। বন্ধুরা, এখানে আসে একটা টুইস্ট। সিদ্ধার্থের ব্লাড গ্রুপ AB নেগেটিভ, আর এই কারণেই রাঘব সিদ্ধার্থকে গ্রেফতার করে সরাসরি কোর্টে হাজির করে। এই মামলাটি স্টেটের পক্ষ থেকে রত্নাকর লড়তে যাচ্ছিল, আর সিদ্ধার্থ নিজেই নিজের ডিফেন্স করার সিদ্ধান্ত নেয়। রত্নাকরের তরফ থেকে কোর্টে 3টি প্রমাণ পেশ করা হয়। প্রথম প্রমাণ, দীনেশকে সাক্ষী হিসেবে পেশ করা হয়, যে বলেছিল সে দেখেছে সিদ্ধার্থ দিব্যাকে হোস্টেলে ড্রপ করতে এসেছে। তখন সিদ্ধার্থ দীনেশকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে দিব্যাকে ড্রপ করতে দেখেছ, কিন্তু তুমি কি খুনটা হতেও দেখেছ? দীনেশ তখন উত্তর দেয়, না। দ্বিতীয় প্রমাণ, সিদ্ধার্থের একটি চুল, যা দিব্যার জামা থেকে পাওয়া গেছে। এখানে সিদ্ধার্থ বলে, সেদিন রাতে ক্লাবে আমি ও দিব্যা একসাথে ছবি তুলেছিলাম, তখনই হয়তো আমার চুল ওর জামায় লেগে গেছে। তাই এই প্রমাণও দুর্বল হয়ে পড়ে। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ ছিল সিদ্ধার্থের ব্লাড গ্রুপ, যা খুনির সিমেনের সঙ্গে মিলে যায়, AB নেগেটিভ। এতে সিদ্ধার্থ বলে, যার যার ব্লাড গ্রুপ AB নেগেটিভ, পুলিশ কি তাদের সবাইকে গ্রেফতার করবে? রাঘব বলে, তুমি দিব্যার মৃত্যুর দিন তাকে 2বার ফোন করেছিলে। সিদ্ধার্থ বলে, তাহলে আপনার তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করা উচিত ছিল যারা তাকে ফোন করেছিল, শুধু আমাকেই কেন গ্রেফতার করলেন? সিদ্ধার্থ আরও ব্যাখ্যা করে, দিব্যার সঙ্গে আমার পরিচয় মাত্র 1 সপ্তাহের পুরনো। সে শুধু আমার বন্ধু ছিল, আমাদের মধ্যে এর থেকে বেশি আর কিছুই ছিল না। সে একা বাসায় ফিরত, তাই গত 3 দিন ধরে আমি তাকে হোস্টেলে ড্রপ করছিলাম, কিন্তু তার মৃত্যুর সম্পর্কে আমার কিছুই জানা ছিল না। আমি তো দিব্যার মৃত্যুর খবর পেয়েছি তখনই, যখন পুলিশ আমাকে গ্রেফতার করতে আসলো। সেদিন দিব্যাকে ড্রপ করে আমি অফিসের দিকে যাচ্ছিলাম, তখন এক মোড়ে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের কারণে আমার চালান কাটা হয়। আমি সেটা প্রায় রাতের 1:25 জমা দিই। অথচ যেখানে দিব্যাকে খুন করা হয় সেই জায়গা আর যেখানে আমার চালান কাটা হয় তার মধ্যে প্রায় 40 কিলোমিটার দূরত্ব। আর পোস্টমর্টম রিপোর্ট বলছে এই সময়ের মধ্যেই দিব্যার মৃত্যু হয়েছে। তাহলে এটা কিভাবে সম্ভব যে আমি 15 থেকে 20 মিনিটে সেখানে গিয়ে তাকে খুন করব? এইসব ডিটেলস দিয়ে সিদ্ধার্থ নিজেকে নির্দোষ প্রমাণ করে এবং এই কারণে কোর্ট তাকে সম্মানের সঙ্গে মুক্তি দেয়। কিন্তু রাঘব যেভাবে শুধু অনুমানের ভিত্তিতে কাউকে গ্রেফতার করে কোর্টে হাজির করেছে, তা নিয়ে তার সিনিয়র তাকে প্রচণ্ড বকাবকি করে। তাই এখন পুরো দিব্যার কেসটি রাঘব থেকে কবিতার হাতে দিয়ে দেওয়া হয় এবং বলে, তুমি এখন থেকে এই কেসটা পুরোপুরি হ্যান্ডেল করবে। আর বন্ধুরা, কবিতাকে এখন আর কাউকেই রিপোর্ট করতে হবে না। এদিকে পুলিশ দিব্যার কেস সঠিকভাবে সমাধান করতে পারছিল না। এই সময় ঘটে যায় আরও একটি খুন। রত্নাকরের স্ত্রী শ্বেতাকে কেউ খুন করে। খুন করার আগে শ্বেতাকে অজ্ঞান করে অন্য জায়গায় নিয়ে গিয়ে হত্যা করা হয়। শ্বেতার লাশ পাওয়া মাত্রই ঘটনাস্থলে কবিতা উপস্থিত হয় এবং তদন্ত শুরু করে। জানা যায় শ্বেতাকে এক ঘাস ভর্তি ট্রাকের ট্রলির মধ্যে মারা হয়েছে। লাশের পাশে কবিতা তেমন কিছুই পায় না, কিন্তু হঠাৎ কবিতা সেখানে একটি চমকপ্রদ জিনিস পায়, আর সেটা হচ্ছে সিদ্ধার্থের ওয়ালেট। এই ওয়ালেট দেখে কবিতা সোজা সিদ্ধার্থের কাছে গিয়ে বলে, তুমি আগেও প্রমাণগুলো অস্বীকার করে বেঁচে গিয়েছিলে, কিন্তু আমাকে রাঘব ভাবার ভুল করো না। যদি এই খুনের সঙ্গে তোমার সামান্যতম যোগসূত্র থাকে, তাহলে আমি তোমাকে সঠিক প্রমাণ সহ গ্রেফতার করব।
কবিতার এই কথাগুলো সিদ্ধার্থের মাথায় ঢোকে না। সে বুঝতেও পারে না কিভাবে তার ওয়ালেট শ্বেতার লাশের পাশে গেল। একদিকে সে হারিয়ে যাওয়া স্ত্রীকে খুঁজছে, অন্যদিকে কেউ তাকে এসব খুনে ফাঁসানোর চেষ্টা করছে। এখন সে চাইলেও এই রহস্য থেকে নিজেকে মুক্ত করতে পারছে না। তাই সে সিদ্ধান্ত নেয় আসল খুনিকে খুঁজে বের করতে হবে। এই জন্য সিদ্ধার্থ তার এক ডাক্তার বন্ধুর সঙ্গে দেখা করে, যে আর কেউ নয়, দিব্যার মৃতদেহের পোস্টমর্টেম করা সেই ডাক্তারই। এই ডাক্তারের মাধ্যমে সিদ্ধার্থ জানতে পারে দিব্যার শরীরে 3টি ব্লাড গ্রুপ পাওয়া গেছে। ও পজিটিভ, যেটা দিব্যার নিজের, এবি নেগেটিভ, যেটা খুনির সিমেন থেকে পাওয়া, এবং তৃতীয়টা হলো এবি পজিটিভ। এখন প্রশ্ন হলো, এই এবি পজিটিভ ব্লাড গ্রুপটা কার? সিদ্ধার্থ বিষয়টি বুঝতে পারে না। তখন ডাক্তার তার এক সহকর্মী ডাক্তারের সঙ্গে আলোচনা করে জানতে পারে কিছু মানুষের সিমেনে RH ফ্যাক্টর ইমব্যালেন্সের কারণে সিমেনের ব্লাড গ্রুপ নেগেটিভ আর আসল রক্তে সেটা পজিটিভ হয়। আসলে RH ফ্যাক্টর এক ধরনের প্রোটিন যা আমাদের রেড ব্লাড সেলে থাকে। যদি এটা উপস্থিত থাকে তাহলে ব্লাড গ্রুপ হয় পজিটিভ, আর যদি এই RH ফ্যাক্টর না থাকে তাহলে আমরা সেটিকে নেগেটিভ ব্লাড গ্রুপ বলি। যেমন এই কেসে একজনের রক্ত এবি পজিটিভ আর খুনির রক্ত এবি নেগেটিভ। যাই হোক, এরপর সিদ্ধার্থ নিজের মতো করে কিছু তদন্ত শুরু করে এবং তার ডাক্তার বন্ধুর সাহায্যে ডিজিপির সঙ্গে দেখা করার চেষ্টা করে, যাতে সে তার পাওয়া সব তথ্য ডিজিপিকে জানাতে পারে। পরদিন ডিজিপি কবিতাকে নিয়ে ডাক্তারের অনুরোধে সিদ্ধার্থের সঙ্গে দেখা করতে আসে। তখন সিদ্ধার্থ জানায়, আমি সেই জায়গায় গিয়েছিলাম যেখানে দিব্যার লাশ পাওয়া গেছে। সেখানে আমি কিছু গয়না, কিছু শুকনো ঘাস, একটি পাথরের উপর লেখা সি অক্ষর এবং একটি সাদা কাগজ পাই। পাশাপাশি আমি কিছুটা দূরে পড়ে থাকা কিছু নাট বল্টুও পাই, যার উপর লেখা ছিল PDR। আসলে খুনি এগুলো ইচ্ছাকৃতভাবে সেখানে রেখে দিয়েছিল তার পরবর্তী খুনের হিন্ট দেওয়ার জন্য। শ্বেতার লাশ পাওয়া যায় ধান খেতে রাখা একটি ট্র্যাক্টরের ট্রলিতে, যা PDR অর্থাৎ পেডাতার গ্রামে। যখন আমি ভালো করে ওই জায়গাটা খুঁজি তখন সেখানে কিছু রঙিন সুতা পাই। পাশাপাশি সে ট্রাকের ট্রলির নিচে একটি মোটা কালো সুতা পাওয়া যায়, যার ওপর পি আকারের কিছু আঁকা ছিল। এখন যেহেতু এটা একজন সিরিয়াল কিলার, সে প্রতি 10 দিনের ব্যবধানেই খুন করে। তাই শ্বেতা খুন হওয়ার পর 10 দিন অলরেডি অতিক্রান্ত হয়ে গেছে। এটা সাইকো কিলার। সে আমাদেরকে কিছু বলতে চায় এবং চ্যালেঞ্জ দেয়া আর নেয়া তার খুব পছন্দ। খুনি ইতিমধ্যেই তৃতীয় খুনটাও হয়তো করে ফেলেছে। রঙিন সুতোর মানে পরবর্তী খুন হবে কোনো কটন মিলে। শহর থেকে 40 কিলোমিটার দূরে একটি পুরনো কটন মিল আছে। হতে পারে সেখানেই পরবর্তী লাশ পাওয়া যাবে। সিদ্ধার্থ ডিজিপিকে ব্লাড গ্রুপ সম্পর্কেও বোঝায়। আসলে খুনির রক্ত এবি নেগেটিভ নয়, বরং এবি পজিটিভ। এখন যেহেতু পুলিশ সন্দেহ করছে সিদ্ধার্থের ওপর, সিদ্ধার্থ নিজেই কবিতার সঙ্গে এই মামলার তদন্ত করতে যায়। ডিজিপি তাকে অনুমতি দেয় আর তারা দুজনেই একসাথে কটন মিলে গিয়ে পৌঁছায়। সেখানে একটি ফ্রিজের ভেতরে এক মেয়ের মৃতদেহ পাওয়া যায়, যার মুখে লেখা ছিল আই। আগের খুনে সি, তারপরে পি আর এবার আই। এই 3টি অক্ষর মিলিয়ে তৈরি হচ্ছে শব্দ IPC, ইন্ডিয়ান পেনাল কোড। এখানেই সিদ্ধার্থ নিজের ড্রাইভিং লাইসেন্সও খুঁজে পায়, যেটা প্রমাণ করে খুনি চক্রান্ত করে তাকে এসব খুনে ফাঁসানোর চেষ্টা করছে। ওই মেয়েটিকে ফ্রিজে ইচ্ছাকৃতভাবে ইঁদুরের সঙ্গে বন্ধ করে রাখা হয়েছিল। ইঁদুরগুলো মেয়েটিকে কামড়ে ক্ষতবিক্ষত করে ফেলে এবং ঠান্ডার কারণে মেয়েটির মৃত্যু হয়। এছাড়াও ঘটনাস্থলে একটি কাগজে লেখা ছিল RNBR। এই RNBR শব্দটি ডিকোড করতে সিদ্ধার্থের আরও 2 দিন সময় লেগে যায়, আর সেই কারণেই তারা একদিন দেরি করে ফেলে। RNBR আসলে রানী বার্নার্ড সিমেন্ট্রি, একটি পুরনো কবরস্থান যেখানে খুনি তার 4র্থ খুন ঘটায়। সেখানে পুরনো একটি চুল্লিতে একটি মহিলাকে হত্যা করে তাকে পুড়িয়ে ফেলে। ওই জায়গায় তারা আর বিশেষ কিছু না পেলেও একটি কাগজে লেখা ছিল CFA/T। সিদ্ধার্থ বুঝতে পারে খুনিকে ধরতে গেলে এই CFA/T কোডকেও ডিকোড করতে হবে। অ্যালফাবেটের নাম্বার অনুযায়ী C = 3, F = 6 and A = 1। এখন T হলো 20তম অক্ষর। 361কে যোগ করলে হয় 10। এইভাবে তারা একটি নাম্বার বের করে 361/2010। আর তার আগে সে যে কোড পেয়েছিল তা ছিল IPC। তখনই সিদ্ধার্থ বুঝে ফেলে এটি আসলে একটি পুরনো কেস নম্বর
361/10। সে সঙ্গে সঙ্গে রেকর্ড রুম থেকে সেই কেসের ফাইল বের করে আনে। আর তখনই তার মনে পড়ে এই কেস ছিল একজন অজয় নামের লোকের বিরুদ্ধে, যার শিশু যৌন নির্যাতনের অপরাধে মামলা হয়েছিল। এই কেসে সিদ্ধার্থই তাকে হাতে নাতে ধরে ফেলে এবং গ্রেফতার করায়। সেই ঘটনার পর অজয়কে জেলে পাঠানো হয়। তাই এবার বোঝা যায় এই সমস্ত খুনের পেছনে রয়েছে অজয়, যে এখন জেল থেকে ছাড়া পেয়ে ফিরে এসেছে এবং সিদ্ধার্থের উপর প্রতিশোধ নিতে শুরু করেছে। তারই অংশ হিসেবে সে 6 জন মেয়েকে খুন করেছে। কে জানে ভবিষ্যতে সে আর কতজনকে হত্যা করবে। এরপরই আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখি অজয়ের অতীত সম্পর্কে। অজয় যে মেয়েদেরকে নিয়ে সবসময় কামনার কল্পনা করে, সে সেই একই বিল্ডিংয়ে ফ্ল্যাট নেয় যেখানে সিদ্ধার্থও থাকে। একদিন সিদ্ধার্থ বাইরে যাচ্ছিল, সে একটি ছোট মেয়েকে খেলতে দেখে, যে এরপর কোথাও যেন চলে যায়। কিছুক্ষণ পর সে দেখে মেয়েটির মা চারদিকে মেয়েটিকে খুঁজে বেড়াচ্ছে। ঠিক তখন সিদ্ধার্থ খেয়াল করে যে টয় কার দিয়ে মেয়েটি খেলছিল সেটি পড়ে আছে একটি ফ্ল্যাটের দরজার সামনে। আসলে অজয় ওই ছোট মেয়েটিকে চকলেটের লোভ দেখিয়ে ঘরে ডেকে নেয়। শিশুটির কান্নার আওয়াজ শুনে সিদ্ধার্থ দ্রুত ঘরের ভেতরে ঢুকে পড়ে। সেখানে সে দেখে অজয় সম্পূর্ণ নগ্ন অবস্থায় আর মেয়েটি কাঁদছে। সিদ্ধার্থ সঙ্গে সঙ্গে মেয়েটিকে কোলে তুলে নেয় এবং অজয়কে মারধর করে। এরপর মেয়েটির মাও এসে অজয়কে প্রচণ্ড মারধর করে। এই ঘটনার পর সিদ্ধার্থ টেনে হিসড়ে অজয়কে নিয়ে যায় থানায়। তাকে কোর্টে পেশ করা হয় এবং সেই কেসে সিদ্ধার্থ নিজেই তার বিরুদ্ধে মামলা লড়ে, যার ফলে অজয়ের 10 বছরের জেল হয়। কিন্তু এখন সম্ভবত সে তার সাজা শেষ করে ফিরে এসেছে, কারণ এই ঘটনার 15 বছর পার হয়ে গেছে। এরপর সিদ্ধার্থ জানায় রানীপার্না সিমেন্ট্রিতে যাকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল সে আর কেউ নয়, সেই শিশুটির মা সিন্ধা। আর কটন মিলে পাওয়া লাশটি ছিল সেই ছোট্ট মেয়ে কাব্যর, যার জন্য অজয়কে জেলে যেতে হয়েছিল। অন্যদিকে দিব্যা ও শ্বেতাকে অজয় শুধুমাত্র সিদ্ধার্থকে ফাঁসানোর জন্যই খুন করেছিল। সিদ্ধার্থ যখন এইসব ব্যাখ্যা দিচ্ছিল তখন হঠাৎ তার মাথায় আসে, যদি অজয় এইসব কাজ প্রতিশোধ নিতে করে থাকে তাহলে সীতাকে অপহরণও নিশ্চয়ই সেই করেছে। এই ধারণা থেকেই সিদ্ধার্থ কবিতাকে নিয়ে সরাসরি অজয়ের বাড়িতে যায় তাকে গ্রেফতার করতে। কিন্তু সেখানে গিয়ে তারা জানতে পারে অজয় তো অনেক আগেই মারা গেছে। এখানে আসে আরেকটি টুইস্ট। জেল থেকে ছাড়া পাওয়ার পর সমাজের মানুষজন তাকে অপমান করে, যার ফলে সে আত্মহত্যা করে। এই খবর শুনে তারা দুজনেই হতবাক হয়ে যায়। এদিকে রাঘব কবিতার উপর হিংসামি করে মিডিয়াকে জানিয়ে দেয় যে তারা এক মৃত ব্যক্তিকে গ্রেফতার করতে গিয়েছিল। ফলে মিডিয়া তাদেরকে ঘিরে ফেলে এবং পরিস্থিতি সামাল দিতে ডিজিপি সিদ্ধার্থকে এই তদন্ত থেকে সরিয়ে দেয়। সেই সঙ্গে কবিতাকেও কড়া কথা শোনায়। তবে এত কিছুর পরেও সিদ্ধার্থ থেমে থাকার নয়, সে আরও গভীরে তদন্ত শুরু করে। তাতে জানা যায় অজয় জেল থেকে ছাড়া পাওয়ার পর কোচিতে গিয়েছিল এবং সেখানে জুভেদ নামের এক ছেলের সঙ্গে বন্ধুত্ব করে। সিদ্ধার্থ অজয়ের ফেসবুক প্রোফাইল ঘেটে দেখতে পায় যে সে একটি ব্লাড ডোনেশন পেজ খুলেছিল, যাতে এমন কাউকে খুঁজে পেতে পারে যার গঠন এবং ব্লাড গ্রুপ তার সঙ্গে মেলে। শীঘ্রই সে জুভেদকে খুঁজে পায়, যে ছিল অজয়ের চাহিদা মতো একদম উপযুক্ত। এরপর অজয় জুভেদকে খুন করে তার দেহ পুড়িয়ে ফেলে এবং পুরো ঘটনাকে এমনভাবে সাজায় যেন সে নিজেই আত্মহত্যা করেছে। আসলে মৃত ব্যক্তি ছিল জুভেদ। জুভেদের বাবা 1 বছর আগেই তার নিখোঁজ হওয়ার রিপোর্ট লিখিয়েছিলেন, আর অজয় তাকে কোচি থেকে নিজের শহরে নিয়ে এসেছিল। এর টিকিটের তথ্যও পাওয়া যায়। এতেই বোঝা যায় অজয় আসলে এখনো বেঁচে আছে, সে মরেনি। সিদ্ধার্থ এইসব তথ্য কবিতাকে জানায়। তবে এখন প্রশ্ন, কিভাবে অজয়কে ধরা যাবে? ঠিক তখনই আমরা দেখি সিদ্ধার্থের বোন অনু একটি কুরিয়ার থেকে কল পেয়ে বাড়ির বাইরে যায়। কুরিয়ারের গাড়ির পাশে কোনো লোকজন না দেখলেও অনুর চোখ পড়ে কারো ওপর। তাকে দেখে অনু একটু হেসে ফেলে, কিন্তু ঠিক পর মুহূর্তে সেই ব্যক্তি অনুর উপর মারাত্মক হামলা চালায়। এই হামলায় অনু মারা যায় না, কিন্তু গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। সেখানে কবিতা তাকে জানায়, অনু বলেছে তুমি তার উপর হামলা করেছ। আমি জানি তুমি এটা করতে পারো না, কিন্তু পুলিশ তোমাকে গ্রেফতার করতে আসবে খুব শিগগিরই। তাই যা করার এখনই করো, সত্যটা খুঁজে বের করো। তখন সিদ্ধার্থ রাতে সেই জায়গায় চলে যায় যেখানে অনুর উপর হামলা হয়েছিল। সেখানে পাশেই একটি গাছে সে একটি পুতুল দেখতে পায়।
তার ভেতরে একটি পচা কাগজ পাওয়া যায়, একদম ঠিক সেই রকম কাগজ যেটা সে দিব্যার খুনের জায়গায় পেয়েছিল। এই দুটি কাগজ সিদ্ধার্থ একটি সলিউশনে ডুবিয়ে ইউভি লাইটে পরীক্ষা করে এবং তখনই একটি জায়গার ঠিকানা ফুটে ওঠে। এই ঠিকানা ছিল জোসেফের অ্যান্টিক শপের। সিদ্ধার্থ আর দেরি না করে সেখানে যায় এবং দোকানের ভেতর থেকে এমন প্রমাণ খুঁজে পায় যা প্রমাণ করে সেই খুনি ওখানেই আছে। ঠিক তখনই আমরা দেখি সিদ্ধার্থের পেছনে ঠিক তার মতোই দেখতে আরেকজন লোক দাঁড়িয়ে আছে। সে হাসতে হাসতে মুখ থেকে সিদ্ধার্থের মাস্ক খুলে ফেলে। এই ব্যক্তি আর কেউ নয়, জোসেফ। এই সব খুনের পরিকল্পনা এবং সিদ্ধার্থকে ফাঁসানোর চেষ্টা সবকিছু জোসেফের কাজ ছিল। এরপর জোসেফ হাসতে হাসতে জানায়, আমি আসলে অজয়, যে এখন জোসেফ হয়ে বেঁচে আছি। এই পর্যায়ে প্রকাশ হয় অজয় প্লাস্টিক সার্জারির মাধ্যমে নিজের চেহারা জোসেফের মতো বানিয়েছে। তারপর সে অ্যান্টিক শপ খুলে এবং সিদ্ধার্থের বন্ধু সেজে তার জীবনেই ঢুকে পড়ে। সিদ্ধার্থের স্ত্রী সীতাকে অপহরণ করে। এরপর সে সিদ্ধার্থকে মাদকাসক্ত করে তোলে। জোসেফই ছিল সেই ব্যক্তি যে সিদ্ধার্থের বন্ধু দিব্যার সঙ্গে তার পরিচয় করিয়ে দেয়। তারপর সেই জোসেফই সিদ্ধার্থের মুখোশ পরে দিব্যা সহ অন্যান্য সব খুন করে। এমনকি সীতাকে অপহরণ করতেও সে সিদ্ধার্থের মুখোশ পরেছিল। অনুকে মারার সময়ও সে নিজেই সিদ্ধার্থ সেজেই তাকে আঘাত করে। এই কারণেই অনু নিজের ভাইকেই দোষী মনে করে। জোসেফ বহু চেষ্টা করেছিল সিদ্ধার্থকে মানসিক ও শারীরিকভাবে ভেঙে ফেলতে, তাকে টর্চার করে শেষ করে দিতে, যেন সে তার কাছে থেকে মজা নিতে পারে। আজকের দিনটিতে সে সিদ্ধার্থকে এখানে ডেকেছে শুধুমাত্র তাকে খুন করার জন্য, কারণ 15 বছর আগে এই দিনেই সিদ্ধার্থ তাকে জেলে পাঠিয়েছিল। অজয়ের একটাই লক্ষ্য ছিল সিদ্ধার্থকে টর্চার করে নিজের হাতে খুন করা। এরপরই তাদের মধ্যে শুরু হয় ভয়ানক লড়াই। তারা একে অপরকে প্রচণ্ড মারতে থাকে। লড়াই করতে করতে সিদ্ধার্থ এক ঘরের মধ্যে ঢুকে পড়ে। সেখানে চারদিকে একটি বড় লোহার খাঁচা থাকে, যার মধ্যে একাধিক দরজা। সেই দরজাগুলোর একটিতে সে দেখতে পায় তার স্ত্রী সীতা বন্দী অবস্থায় আছে। খাঁচার বাইরে ঘুরছে হিংস্র কুকুরের দল। জোসেফ সিদ্ধার্থকে ওই খাঁচায় আটকে দেয়। সেই খাঁচায় কুকুররা বহুবার সিদ্ধার্থকে কামড়ায়। তবু শেষ পর্যন্ত সে কষ্ট করে লড়াই করে সীতার কাছে পৌঁছে যায়। কিন্তু সীতার দরজায় তালা দেওয়া থাকে, যার চাবি ছিল শুধুই জোসেফের কাছে। এই দৃশ্য দেখে সিদ্ধার্থ আরও বেশি ক্ষেপে গিয়ে জোসেফকে ভয়ানকভাবে মারধর করে এবং তার কাছ থেকে চাবি ছিনিয়ে নেয়। এক পর্যায়ে সে জোসেফের মুখে জোর করে সেই বিষাক্ত পোকাটি গুঁজে দেয়, যেটা জোসেফ আগে দিব্যার শরীরে ঢুকিয়েছিল। এই ভয়ানক পোকাটি জোসেফের অন্ত্র ছিঁড়ে বাইরে বেরিয়ে আসে এবং যন্ত্রণায় ছটফট করতে করতে জোসেফ মারা যায়। এরপর সিদ্ধার্থ দ্রুত সীতাকে মুক্ত করে এবং দুজনই একসঙ্গে সেখান থেকে বেরিয়ে আসে। শেষ দৃশ্যে দেখা যায় সিদ্ধার্থ এবং সীতা একসাথে সুখে শান্তিতে জীবন কাটাচ্ছে। বন্ধুরা, এইভাবেই এই রহস্যময় গল্পের শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো এই মুভির গল্পটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিও এক্সপ্লেনেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।